সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শান্তি শৃঙ্খলা নষ্টকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান, বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রধানমন্ত্রী। হরমুজ প্রণালী খুলতে ইরানের সম্পদ মুক্ত এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ শর্ত দিল তেহরান। প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলবে রাজশাহী স্টার্স এফসি, লক্ষ্য ভালো করার। জ্বালানির সংকট নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগের জন্য শান্তি শৃঙ্খলা প্রয়োজন উল্লেখ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজ চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠের এই আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ কর্মসূচির আওতায় একটি পরিবারের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন। নতুন বাড়ির আঙিনায় একটি মেহগনি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে সমুদ্রের তীরে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেন। কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য যদি বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয়, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। দেশে বিশৃঙ্খলা থাকলে চলবে না। সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, প্রধানমন্ত্রী কখন নাগাদ এই জনসভায় এসে পৌঁছাবেন সেটি জানতে পেরেছেন কিনা এবং কখন নাগাদ তিনি বক্তব্য দেবেন, এরপর তার আর কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন আমাদেরকে। আমরা কিছুক্ষণ আগে জেনেছি তিনি মাগরিবের আজান নামাজের পর তিনি জনসভাস্থলে এসে পৌঁছবেন। তিনি জনসভাস্থলের ঠিক কাছেই হাটহাজারী মাদ্রাসা সেই বাংলো ডাক বাংলোতে আছে। হয়তো এখান থেকে 3 থেকে 4 মিনিট সময় লাগবে পৌঁছতে, নামাজের পর এসে পৌঁছাবেন এবং তিনি এখানে যে আজকের মানবিক সহায়তা কর্মসূচি সেই কর্মসূচিতে যে পরিবার রয়েছেন বিভিন্ন তাদেরকে সহায়তা করা হবে, সেই সহায়তার পরে তিনি বক্তব্য রাখবেন। এরপরে তিনি স্মরণ করে তার যে লাস্ট যে বাস, সেই বাস থেকে চট্টগ্রামের রেডিসন ব্লুতে যাবেন। সেখানে আজকে তৃণমূলের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করার কথা রয়েছেন এবং তৃণমূলের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করে তিনি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। এই মুহূর্তে আমরা যেখানে আছি চট্টগ্রাম হাটহাজারী যে সরকারি কলেজ মাঠ, সেই সরকারি কলেজ মাঠে কিন্তু দুপুর থেকেই তাদের যে নেতা কর্মীরা, এখানে হাজার হাজার নেতা কর্মীরা তারা দুপুর থেকে এখানে অপেক্ষা করছেন তাদের প্রিয় যে নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপক্ষে একবার সরাসরি দেখার জন্য। তিনি আজকে বক্তব্য কি বলবেন, বক্তব্যে তাদের যে বক্তব্য সেটি শোনার জন্য অপেক্ষা করছেন। এরই মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন চট্টগ্রামের বিভিন্ন আসনে যারা সদস্য রয়েছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন। সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ নাসিরউদ্দিন তিনিও কিন্তু কিছুক্ষণ আগে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন প্রান্তের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই সভাস্থলে এসে পৌঁছেছেন এবং তারা অপেক্ষা করছেন যেহেতু মাগরিবের নামাজের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মঞ্চে আসবেন এবং তিনি বক্তব্য রাখবেন। চট্টগ্রামের আসলে আজকে তার যে অনুষ্ঠানগুলো ছিল, বাঁশখালীতে তিনি যে বক্তব্য রেখেছেন এবং বাঁশখালী থেকে তিনি ফটিকছড়ির উদ্দেশ্যে গিয়েছেন, বাবুনগরের সাথে হাটহাজারীর যে আমির ছিলেন হেফাজতের যে সাবেক আমির শফি হুজুরের যে কবর জিয়ারত করেছেন, তিনি ডাক বাংলোতে তিনি এখানে আসার কথা রয়েছে। আমরা যেটুকু জানি তিনি হয়তো নামাজের পরপরই তিনি এখানে এসে পৌঁছবেন। তো সব মিলিয়ে কিন্তু এখনো কলেজ মাঠ রুনা, আপনাকে ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও রুহুল কবির রিজভী। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী 13 আগস্ট মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। 20 আগস্ট হবে 23তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সংসদ সদস্যরা ভোট দেবেন। রাষ্ট্রপতি পদে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। আজ দুপুরে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের মিন্টো রোডের বাসায় 11 দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে এই নাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী 20 আগস্ট অনুষ্ঠিত হবে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বৈঠকে আমাদের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল এলডিপি সম্মানিত চেয়ারম্যান বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ। উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, কাজ বাস্তবায়নের সুযোগ দেওয়ার আগেই সরকারি নানা উদ্যোগ নিয়ে বিরোধী দল প্রতিহতের ডাক দিচ্ছে। দেশের অর্থনীতি ও বিপর্যস্ত প্রশাসন ঢেলে সাজাতে কাজ করছেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি বলেন, যুদ্ধ সংকটের মাঝেও দেশে গ্যাস তেল সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। ইরান এবং আপনার যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, আমেরিকার যুদ্ধে, এই যুদ্ধের ফলে আমাদের প্রায় $4 বিলিয়ন ক্ষতি হয়ে গেছে। ইতিমধ্যে বেশি পেমেন্ট করতে হয়েছে। এর মধ্যে কিন্তু একদিনও আপনার তেল ছাড়া থাকেন নাই, একদিনও কিন্তু আপনার গ্যাস ছাড়া থাকেন নাই। কমেছে হয়তো, যেটা আপনার আগে 10টা পাওয়া যেত এখন তো 4টা পাওয়া যাচ্ছে, কিন্তু পাওয়া তো যাচ্ছে। এটা আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যে সমস্যাটার সমাধান হবে। যেটা মৌলভীবাজার সীমান্তে বিএসএফ এর গুলিতে তারা মিয়া নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার পৃথিম পাশা ইউনিয়নের মাগুরুলি সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত তারা মিয়া একই উপজেলার কর্মধাই ইউনিয়নের মুরুইছড়া এলাকার বাসিন্দা আব্দুল মালিকের ছেলে। এদিকে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 3 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। রোববার ভোরের দিকে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। মহেশপুর 58 বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজিবি জানায়, মাধবখালী সীমান্ত দিয়ে একজন পুরুষ ও 2 নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এতে বাধা দেয় বিজিবি। পরে ওই 3 ব্যক্তি ফিরে যান। বগুড়া ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় 5 জন মারা গেছেন। সকাল 8টার দিকে সেলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা বগুড়া মহাসড়কের ওভারপাসের ওপর এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ওভারপাসের ওপর রংপুরগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান 2 জন। গুরুতর আহত অবস্থায় 2 জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আরও 1 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া সেতু এলাকায় তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় 2.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর 2 তীরে ওয়াকওয়ে নির্মাণ করা হলেও এর রক্ষণাবেক্ষণে নজর নেই কর্তৃপক্ষের। নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওয়াকওয়ের রেলিং। নদী তীর ঘেঁষে নিয়মিত ফেলা হচ্ছে বর্জ্য। নদী রক্ষায় সৌন্দর্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ করা হলেও সেখানে ফেলা হয় ময়লা। ওয়াকওয়ে রেলিংয়ে বাঁধা হচ্ছে জাহাজের রশি। এতে অনেক স্থানে ভেঙে গেছে রেলিং। এমন দৃশ্য নারায়ণগঞ্জ শহরের 5 নম্বর ঘাট থেকে নিতাইগঞ্জ খালঘাট পর্যন্ত। প্রায় 3.25 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের পর স্বস্তি ফেরে সচেতন মহলে। তবে সেই ওয়াকওয়ে এখন হয়ে উঠেছে অসুন্দরের প্রতীক। ময়লা গন্ধ মন্দ কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা করে না,
এগুলি রেলিং মেলিং ভাঙ্গা লইছে, সরকার কোনো কেয়ার করে না, খেয়াল করে না। রাস্তায় এত ময়লা ফেলাইছে যেগুলো আমরা সাধারণ মানুষরা হাইটে যেতে খুব কষ্ট হয়ে যেতেছে। রেলিংগুলো সব নষ্ট হয়ে গেছে, ব্যাংকচুর করেছে, রোডও কিন্তু ভাঙছে। এটা যাতে আর কেউ না ফেলে বা তাদেরকে এমন একটা ভয় দেখাতে হবে যাতে শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে এখানে আর ময়লা না ফেলে। প্রকাশ্যে বর্জ্য ফেলা হলেও তার রোধে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে ওয়াকওয়ে সংরক্ষণে কাজ শুরু হয়েছে। আমি যদি শীতলক্ষার দিকে দেখি তাহলে নোংরা একটা দুর্গন্ধ শীতলক্ষা, আর ওয়াকওয়েতে এমন অবস্থা হয়েছে যেটা ধ্বংসস্তূপ হয়ে গেছে। প্রশাসন একেবারে নির্লিপ্ত, প্রশাসনের কোনো রকম প্রশাসন যেটাকে ঠিকঠাক রাখবে বা যারা ময়লা ফেলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আইনগত ব্যবস্থা নেবে, সেই ধরনের কোনো ব্যবস্থা এখানে নাই। আমাদের যে ওয়াকওয়ে যে নির্মাণ করেছে এই ওয়াকওয়ে কিন্তু একটা ব্যবস্থাপনা আমাদের অলরেডি আমাদের হেড অফিস কাজ করছে, কিভাবে ওয়াকওয়ে সংরক্ষণ করা যায়, কিভাবে ওয়াকওয়ে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ধরনের একটা আমাদের নীতিমালা অলরেডি প্রণয়ন করা হচ্ছে। খুব শীঘ্রই আমরা এই নীতিমালা প্রণয়ন হলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। 2009 সালে শীতলক্ষা সহ রাজধানীর আশেপাশে 4 নদী রক্ষায় নির্দেশ দেয় হাইকোর্ট। 2014 সালে শীতলক্ষার 2 তীরে নির্মাণ করা হয় ওয়াকওয়ে। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে 6টি শর্ত দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র তাদের নীতিতে পরিবর্তন না আনা পর্যন্ত এই প্রণালী বন্ধই থাকবে বলে জানিয়েছে দেশটি। স্থানীয় সময় রোববার ইরানের মেহের নিউজ এজেন্সি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলগাহাদের বক্তব্যের বরাতে এসব শর্তের কথা জানায়। শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকি দেয়া বন্ধ করা, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা, জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমান সিদ্ধান্তের কাছাকাছি রয়েছে। গাজায় শান্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপে যেতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 15 দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে কোনো ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। রোববার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, ইসরায়েল 15 দফার নথিটি প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, হামাসকে নিরস্ত্র করার অর্থ ভারী ও হালকা সব ধরনের অস্ত্রের সম্পূর্ণ অপসারণ। কোনো ধরনের নামমাত্র বা ভুয়া নিরস্ত্রীকরণ মেনে নেবে না ইসরায়েল। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। এবারে জানিয়ে দেব খেলার খবর। প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে খেলতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স এফসি। রাশিয়ার ক্লাব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে দলটি। তাদের লক্ষ্য ভালো কিছু করা। বাংলাদেশের নারী ফুটবলের নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে রাজশাহী স্টার্স এফসি। এএফসির নিয়ম অনুযায়ী প্রতিটি সদস্য দেশের শীর্ষ লিগ জয়ী বা সেরা ক্লাবটি এই মহাদেশীয় টুর্নামেন্টে সরাসরি অংশগ্রহণের সুযোগ পায়। সেই সুবাদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে খেলছে রাজশাহী স্টার্স। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে মালয়েশিয়া যাওয়ার আগে কোচ গোলাম রাব্বানী ছোটনের অধীনে কমলাপুর স্টেডিয়ামে নিবিড় অনুশীলন করছে দলটি। 17 থেকে 23 আগস্ট পর্যন্ত হতে যাওয়া এই টুর্নামেন্টে প্রাথমিক স্টেজে গ্রুপ এতে তাদের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, আয়োজক মালয়েশিয়ার সাবা এফএ ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের রোভার্স এফসি। রাজশাহী স্টার্সের জাতীয় দলের একাধিক অভিজ্ঞ ও তারকা ফুটবলার থাকলেও ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত পারফরমেন্সকেই বেশি গুরুত্ব দিচ্ছে দলটি। এই স্টেজে যারা আসছে তারা তো প্রত্যেকেরই সবার সেরাটা দিয়ে আসছে। আপনার প্রত্যেকটা দেশ থেকে তারা চ্যাম্পিয়ন টিমরাই হয়ে আসছে। তো প্রত্যেকটা টিমকে আমরা সমীহ করবো। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে যে ইস্ট বেঙ্গল। প্রথমবারের মতো এশিয়ার ক্লাব ফুটবলের বড় মঞ্চে অংশ নিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি দেশের নারী ফুটবলের জন্য নতুন ইতিহাস গড়তে চায় রাজশাহী স্টার্স। আমরা খুবই এক্সাইটেড খেলতে, যেহেতু আমাদের অপোনেন্ট টিম স্ট্রং, তো ওদের সাথে খেলার জন্য আমরাও প্রস্তুতি নিচ্ছি। তো সব মিলিয়ে খুবই ভালো লাগতেছে। 15ই আগস্ট মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিবে রব্বানির শিষ্যরা। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে দুর্বল করতে সমন্বিত প্রচেষ্টা চলছে, এমন অভিযোগ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এক দীর্ঘ বিবৃতিতে ফিফা বলেছে, ইনফান্তিনোকে নিয়ে সাম্প্রতিক কিছু অভিযোগ ও সংবাদে ভিত্তিহীন দাবি এবং প্রমাণিত মিথ্যা তথ্য রয়েছে। একই সঙ্গে তার নেতৃত্ব চ্যালেঞ্জ করতে হলে ফিফার গঠনতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলেও জানিয়েছে সংস্থাটি। ফিফার বিবৃতিতে বলা হয়েছে, এটা ক্রমেই স্পষ্ট হচ্ছে যে কিছু পক্ষ ফিফা ও এর সভাপতিকে দুর্বল করার জন্য সমন্বিত ও চলমান প্রচেষ্টা চালাচ্ছে। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শান্তি শৃঙ্খলা নষ্টকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান, বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রধানমন্ত্রী। হরমুজ প্রণালী খুলতে ইরানের সম্পদ মুক্ত এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ যুক্তরাষ্ট্রকে 6 শর্ত দিল তেহরান। প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলবে রাজশাহী স্টার্স এফসি, লক্ষ্য ভালো করার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।